বাংলাদেশের হিন্দুরা আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে খুব ভালো নাই এবং ভালো ভালো থাকার যে হোলিস্টিক যে ধারণা আমরা জানি যে শুধু জানমাল নিরাপদ থাকাকেই ভালো থাকা বলে না। এর মধ্যে সার্বিকভাবে আ মানসিক স্বাস্থ্য এবং আ জগতে একটা মানুষ নিজেকে কোন জায়গায় সিচুয়েট করে বা কোন জায়গায় নিজেকে বসিয়ে আ নিজের জায়গাটাকে চিহ্নিত করে, সেই সম্পূর্ণ আ অবস্থাকে চিন্তা করলে আসলে বাংলাদেশে আ সংখ্যালঘুরা খুব ভালো নাই। আম বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের আম আমলে যে ধরনের আম কাঠামোগত যে নৈরাজ্যের সমস্যা বা আ শৃঙ্খলার সমস্যা, যে সমস্যাগুলোতে আসলে নাগরিকরা এমনিতেই আছেন, তার মধ্যে অন্যান্য অর্থনৈতিক, সামাজিক সমস্যা সেগুলো তো আছেই। সবকিছু মিলে এমনিতেও বাংলাদেশিরা এখন একটা খুব নাজুক একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন। তো সব মিলে ভালো থাকার কারণ এমনিতেই কম। তার উপরে একটা সাম্প্রদায়িক এলিমেন্ট যেহেতু আছে, গত কয়েকদিন ধরে আমরা বেশ উৎকণ্ঠার সাথেই দেখছি এবং আ ওইদিকেও অবস্থা বেশ সংবেদনশীল একটা পর্যায়ে গেছে। আ প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক আম এখন রেকর্ড লো অবস্থায় আছে। আম সবকিছুই নতুনভাবে রচিত হচ্ছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের আম যে ইকুয়েশনটা ছিল, সেটা আগেরটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে নতুন একটা ইকুয়েশন তৈরি হচ্ছে এবং সেই ইকুয়েশনটাকে আরো জটিল করে তুলছে আম ভারত রাষ্ট্রের আম প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার অ্যা কয়েকটি খুবই অ্যাপারেন্ট কয়েকটি অপারগতা বা অক্ষমতা সেই জায়গায়। আম এবং বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে শুধুমাত্র সাম্প্রদায়িক লেন্স দিয়ে দেখার এবং দেখানোর যে প্রবণতা আমরা ভারতীয় মিডিয়ায় দেখতে পাচ্ছি, তার ফলে বাংলাদেশি হিন্দুরা আসলে সত্যিকার অর্থে আম অত্যন্ত অপ্রস্তুত, অত্যন্ত আম আনকমফোর্টেবল, অস্বস্তিকর এবং ভীতিকর একটা অবস্থায় আছে। এবং সেই ভীতির সোর্স আসলে ১ টা ২ টো না, সেই ভীতি ভেতর থেকেও এবং বাইরে থেকেও। কারণ আ সংখ্যালঘুর নিরাপত্তাহীনতা বাংলাদেশের বেশ পুরাতন একটা খুব চর্চিত একটা সত্য। এবং বাং বাংলাদেশ ভারতের সম্পর্কটার আ নিরিখে চিন্তা করলে অনেক কিছুই হয়তো আমরা স্ট্র্যাটেজিক কারণে আম সামনে আসতে দিচ্ছি না এই মুহূর্তে। এবং আ আমাদের মিডিয়াতে বা আমাদের আম ডিসকোর্স এ আমরা আসলে যে ধরনের সংখ্যাগুরুর যে ডিসকোর্সটা আমরা পাচ্ছি, যার মধ্যে আসলে আম ভারতীয় মিডিয়াকে ট্যাকল দেওয়া বা ভারতীয় আম মিস ইনফরমেশন মেশিন থেকে যে জিনিসগুলো আসছে সেগুলোকে ডিল করাটা যেহেতু প্রায়োরিটি পাচ্ছে অনেক ক্ষেত্রেই, আম সেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিনায়াল এর একটা প্রবণতাও আছে। অস্বীকার করার যে আসলে আ হিন্দুরা আসলে কতটুকু ভালো আছেন বা খারাপ আছেন সেই বিষয়ে। সংখ্যাগুরুর একটা বয়ান আমরা দেখতে পাচ্ছি চলে আসছে এবং সেই বয়ানটা অনেক ক্ষেত্রেই আম যতখানি ভারত বিরোধিতা দ্বারা ইনফর্মড ঠিক ততখানি আম দেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থার আম একটা নির্মোহ বয়ান দিয়ে হয়তো ইনফর্মড নয় বা সেই প্রক্রিয়াতেও যদি থাকে সেই প্রক্রিয়াটা আসলে দীর্ঘমেয়াদী। আম এবং এই সমস্ত অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের হিন্দুদের আম ভালো থাকার কোনো তথ্য আমি পাচ্ছি না প্রাত্যহিক বেসিসে। আম তবে সেই সাথে এটাও সত্যি যে আম আমি যে সামাজিক শ্রেণীর প্রতিনিধিত্ব করি, আম তাতে অনেক ক্ষেত্রেই আমার সামাজিক শ্রেণী বা আমার আপেক্ষিক প্রিভিলেজ আম অনেক ক্ষেত্রেই বর্ম হচ্ছে। আম শহরে থাকা মধ্যবিত্ত হিন্দুদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা হয়তো অনেকখানি আরামদায়ক। আম এবং অনেকখানি হয়তো প্রত্যন্ত অঞ্চলের বা আরো বেশি অনিরাপদ থাকার ফ্যাক্টর নিয়ে জীবনযাপন করছেন এই ধরনের হিন্দু ধর্মাবলম্বী মানুষের তুলনায় আম আমি হয়তো
খানিকটা সানি সাইডটাই দেখতে পাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রেও যদি বলি সেখানেও আসলে একটা শঙ্কার জায়গা রয়ে গেছে। সেখানেও একটা অনিশ্চয়তার জায়গা রয়ে গেছে এবং আম সবকিছু মিলে আসলে প্রকৃত চিত্রটা খুব সুন্দর নয়। আম যে সমস্ত ঘটনা অনলাইনে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বেশ কয়েকটা অলরেডি থ্যাঙ্কফুলি অসত্য যেগুলো সেগুলো অলরেডি বেশ ফ্যাক্ট চেক হয়ে আমাদের সামনে চলে এসেছে। অতএব সেটা একটা ভালো বিষয় এবং অপতথ্য এবং ফ্যাক্ট চেকিং এই সাইকেলটা আমরা দেখছি সময়ের সাথে, সাথে শর্টার হচ্ছে। সেটাও আশার বিষয়। আম অতএব আমি এই আমি এবং আমরা এই আশাটা করছি যে হয়তোবা আম বোঝাপড়ায় যে ঘাটতিগুলো আছে বা বোঝাপড়ায় যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো হয়তোবা আগামী দিনে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়তো আমরা কমিয়ে আনতে পারব। আম কিন্তু এর মধ্যে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে বা এর মধ্যে যে চিড়গুলো ধরে যাচ্ছে বা সোশ্যাল ফ্যাব্রিক এ যে ফাটলগুলো চলে আসছে, সেগুলো আসলে ততদিনে আমরা সারাই করে তুলতে পারবো কিনা, সেই সন্দেহের জায়গাটা রয়েই যায়। হ্যাঁ, এটা একটা খুব আমার জন্য খুব জরুরি কিন্তু খুব কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই অর্থে যে সরকারের সামনে এই মুহূর্তে সংস্কার সম্পর্কিত যতগুলো চ্যালেঞ্জ আছে এবং সামনে আসলে গণতন্ত্রের রাস্তায় আমরা যতখানি যাই, যতখানি যেতে পারি না কেন, সেই জায়গায় সরকার কতদূর পর্যন্ত আমাদের হাত ধরে হাঁটবেন বা কতদূর পর্যন্ত enabler এর ভূমিকা পালন করবেন এবং কোথায় গিয়ে আসলে সীমারেখাটা টানবেন এবং কোথায় গিয়ে সেই ট্রানজিশন টা হবে যেখানে আসলে আমরা ভোট দিতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবো এবং আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে এক ধাপ আগাতে পারবো। সেই জায়গাগুলোই এখন আসলে একেবারেই অস্পষ্ট এবং সেই অস্পষ্টতার ভিতরে এখন আম জটিলতা বাড়ছে এই সামাজিক অস্থিরতা এবং এত বড় একটা মানে এলিফ্যান্ট ইন দ্য রুম যেটাকে বলা যায়, সেই নতুন এলিফ্যান্ট উপস্থিত হয়ে। তো এখন আসলে সরকারের কাছ থেকে এক্সপেকটেশন বা প্রত্যাশার জায়গাটা, তার মধ্যে আসলে ন্যায্যতা হয়তো অনেক ক্ষেত্রে ন্যায্যতার কথা আমরা ভাবতে পারছি না। যে আসলে কতটুকু হলে এটা আসলে একটা ৩ মাস বা ৪ মাস বয়সী সরকারের কাছ থেকে আশা করাটা ন্যায্য হয়। আম তো সেই ন্যায্যতার বিষয়টা মাথায় রেখে আমার মনে হয় যে আম সাম্প্রদায়িক সম্প্রীতি যে, যে সমস্ত জায়গায় ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি দেখা যাচ্ছে, সে সমস্ত জায়গায় সরকার স্টেপ ইন করছে। হ্যাঁ, এমন নয় যে করছে না। এমন নয় যে মানে একটা জিনিস মন্দের দিকে যাওয়া শুরু হলে সে মন্দের দিকে সরকার সেটাকে ঠেলে দিচ্ছে। তেমন আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ভাবতে চাই যে এখানে কোনো ডেলিবারেট কোনো আম হিন্দু বিরোধী সরকার আছে। সেটা আমি মনে করি না এবং আমার মনে হয় যে এটা বেশিরভাগ আম ত্যা কি বলবো? বেশিরভাগ বুদ্ধি এবং মানে বিচার বুদ্ধি সম্পন্ন, বিচার বিবেচনা সম্পন্ন মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক হয়তো মনে করতে চাইবে না। যদি না তার নিজস্ব কোনো আ এজেন্ডা থাকে এবং যদি না তার পতিত স্বৈরাচারী সরকারের সাথে কোনো বিশেষ ধরনের অ্যালিজিয়েন্স থাকে। আম হ্যাভিং সেড দ্যাট আমার কাছে মনে হয় যে সরকার বেশ কিছু বিষয়ে হয়তো আম আরেকটু ভালো প্রস্তুতি রাখতে পারতেন। আম বা কয়েকটা বিষয় আমার মনে হয় আম রাজনৈতিক পরিপক্কতার দেখানোর জায়গা ছিল। সেটা সরকারের অনভিজ্ঞতার কারণে হতে পারে, সেটা সরকারের সমন্বয়হীনতার কারণে হতে পারে। আম এবং এমনও হতে পারে যে সরকারের তরফে আ খুব মিনিংফুলি করার কিছু ছিল না। পুরো কাজটাই হয়তো কমিউনিটির কাজ। এখন সেটাও সত্যি যে আমাদের কমিউনিটির ভেতরকার আস্থার জায়গাগুলো, বিশ্বাসের জায়গাগুলো যেভাবে নষ্ট হয়েছে গত ১৫-১৬ বছরে এবং এখন যেটার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি, সেটা তো অল্প সময়ে একটা সরকারের পক্ষে আসলে সেটা অ্যাড্রেস করা অসম্ভব বলা চলে। আম কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা বিষয়ে আমি মনে করি যে যেটাকে আমি আসলে রেড ফ্ল্যাগ বলব। এরকম রেড ফ্ল্যাগ মোমেন্ট আমি কয়েকটা দেখেছি।
আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। আ একটা রেড ফ্ল্যাগ তো অবশ্যই আম ইসকনের প্রাক্তন আ নেতা চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারের বিষয়টা। এটা আম খুব ধোঁয়াশাভাবে এবং খুব opaque ভাবে এবং haphazardly আমার মনে হয় হ্যান্ডেল করা হয়েছে এবং আম যে মামলায় তাকে নেয়া হয়েছে সেই মামলাটা আসলে সত্যিকার অর্থে কারো কাছে খুব গ্রহণযোগ্য নয়। আম মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষজন আসলে সত্যিকার অর্থে বিষয়টাকে খুব স্বস্তিদায়ক হিসেবে দেখেননি এবং এটা বেশ একটা অ্যাফ্রন্ট এর মতোই ঘটনা। আম সেটা একটা মানে সেই বিষয়টাকে এইভাবে মানে এই রাষ্ট্রদ্রোহিতা এবং এই বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা টাঙানো এই ধরনের হাস্যকর আ একটা জায়গায় এটাকে নিয়ে যাওয়া সেটা আসলে সত্যিকার অর্থে একটা বেশ রেড ফ্ল্যাগ মোমেন্ট আমার জন্য ছিল। অনেকের জন্যই ছিল। আমার ধারণা বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্যই তাই। আম বেশিরভাগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী মুসলমানের জন্য হয়তো তাই আমি জানি না। আম এবং ঠিক ৫ই অগাস্টে আ শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশে যে অল্প একটা সময় যে সময়টা নৈরাজ্য ছিল এবং যে সময় আ বেশ কয়েকটা সাম্প্রদায়িক হামলার ঘটনা আমরা শুনতে পেয়েছি। আম সেই সময়টাতেও আমার মনে হয়েছে কিছু ন্যারেটিভ এমনকি রাষ্ট্রপ্রধানের জায়গা থেকেও আ খানিকটা ভুল নোটে সেট করা হয়েছে। আম বাংলাদেশের সংখ্যালঘুদেরকে এই কথা বলার কোনো অর্থ নেই যে বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই এই কথা বলার কোনো অর্থ আসলে নেই। এর এর মধ্যে আসলে উম wholesome সত্যের অংশটুকু খুব কম। এর মধ্যে একটা আ সংখ্যাগুরুবাদের একটা হোয়াইট ওয়াশিং এর অ্যা বয়ান আসলে এর মধ্যে আসে। বাংলাদেশে সংখ্যালঘু বলে আছে। সব দেশেই সংখ্যালঘু বলে আছে। এবং সংখ্যালঘু বলে কিছু নেই। এটা বলা আসলে একভাবে সংখ্যালঘুত্বের যে স্পেশাল চ্যালেঞ্জ গুলো এবং সংখ্যালঘুত্বের সাথে যে আম ঊনতার বোধ, ক্ষুদ্রতার বোধ, নিরাপত্তাহীনতার বোধগুলি আসে, সেই বিষয়টাকে একভাবে গ্লস ওভার করা এবং এটা আসলে আমি বলব যে নেতৃত্বের জায়গা থেকে উম আশানুরূপ আ আশানুরূপ ভূমিকা সরকার সেই মুহূর্তে রাখতে পারেননি। এবং এখনো আমার কাছে মনে হচ্ছে যে আম সরকারের বার্তা যে জায়গাটা থেকে আসছে, সেই জায়গাটাও আসলে অনেকখানি খুব ট্রাইট একটা ন্যারেটিভ এর উপর ভিত্তি করে চলছে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা সকলে মিলেমিশে থাকি। অতএব আমরা কোন ধরনের ষড়যন্ত্র সত্য হতে দেব না। এখানে আমরা এক ধরনের presupposition এর মধ্যে আছি যে ষড়যন্ত্র ছাড়া আর কোন কারণে আমাদের মধ্যে কখনো হানাহানি ঘটেনি। আমাদের মধ্যে কখনো কনফ্লিক্ট হয়নি। আমাদের মধ্যে কখনো রক্তপাত, হিংসা, সহিংসতা হয়নি। এই কথাটা সত্যি নয়। আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে। আমাদের আ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মধ্যে ব্যবধান আছে। আমাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে এবং আমাদের মধ্যে নিঃসন্দেহে ৫ই অগাস্টের সরকার পতনের পর, পূর্ববর্তী সরকার পতনের পর যে আম ট্রানজিশন সময়টা আছে, সেই ট্রানজিশন সময়ের সুযোগ নিয়ে দুর্বলের উপরে আঘাত করার প্রবণতা নিঃসন্দেহে আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে নিঃসন্দেহে সাম্প্রদায়িক এবং অন্যান্য ব্যবধানকে রাজনীতিকীকরণের ঝোঁক আছে। আমাদের ভিতরকার যে অন্ধকার আছে, সে অন্ধকারটাকে আসলে আমাদের রেকগনাইজ না করে অ কনস্ট্যান্টলি গ্লস ওভার করে যাওয়াটা আমার কাছে মনে হয় যে অনেকটা খুব বড় একটা ঘায়ের উপরে একটা ব্যান্ড-এড দিয়ে চলতে থাকার মতো একটা খুব কসমেটিক একটা আম সমাধান এবং এটা লং টার্ম তো নয়, শর্ট টার্ম এ খুব খারাপ সমাধান আমার কাছে মনে হয়। তো সেই বা মানে কেন্দ্র থেকে, নেতৃত্ব থেকে টপ ডাউন মেসেজটাও আসলে সত্যিকার অর্থে খুব আ লাগসই মেসেজ আসছে না। এবং এতে যেটা হচ্ছে যে ২৪ ঘন্টা চলতে থাকা সোশ্যাল মিডিয়ার মিসইনফরমেশন এর যে সাইকেল এবং উভয় তরফে আমি শুধু ভারতীয় মিসইনফরমেশন এর কথা বলছি না। আমি আমাদের বাংলাদেশী আম আ সোশ্যাল মিডিয়ার আ অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে প্রায়শই আমরা যে ধরনের অত্যন্ত বিভেদ সৃষ্টিকারী, অত্যন্ত প্রপাগ্যান্ডিস্ট কিছু বক্তব্য পাচ্ছি এবং হঠাৎ করে মানুষকে তাতিয়ে দেওয়া, হঠাৎ করে মানুষকে একে অন্যের বিরুদ্ধে উত্তপ্ত করে দেওয়া এবং এক ধরনের মবক্রেসি কে লেলিয়ে দেওয়ার যে টেনডেন্সি আমরা দেখছি, সেটাকে অ্যাড্রেস করার মতো শক্ত এখন পর্যন্ত ওই স্ট্র্যাটেজিটাকে আমার কাছে মনে হচ্ছে না। তবে ঠিক
ঠেকা দিয়ে চলা এই ধরনের একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করতে চাই যে সরকার এই অভিজ্ঞতাগুলি থেকে হয়তো শিখবেন এবং হয়তো আশার সাথে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আম বেশ বড় করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতিনিধিদের নিয়ে এবং তার মধ্যে সংখ্যাগুরু, সংখ্যালঘু সমস্ত প্রতিনিধিদেরকে তিনি এনে যেকোনোভাবেই হোক এটা হয়তো খুব নিখুঁত একটা representation নয়। তারপরেও একটা ডায়ালগের একটা দরজা উনি ওপেন করেছেন। সেটা আমার কাছে খুবই আশাপ্রদ মনে হয়েছে। আম সকলের সকল বক্তব্য আমরা শুনতে পাইনি। তবে কয়েকজনের বক্তব্য আমাদের মধ্যে আশা জাগিয়েছে। কয়েকজনের নির্মোহ বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে এরা হয়তো এই মুহূর্তে আ এক ধরনের স্যানিটির ভয়েস কে নিয়ে আসতে চাইছেন এবং যতখানি সম্ভব এই উত্তপ্ত অবস্থাকে আরো উত্তপ্ত না করে দিয়ে একে শান্ত করার দিকে আম অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ নিবদ্ধ করার একটা সিনসিয়ার চেষ্টা করছেন। তো সরকারের কাছ থেকে আসলে এখন এটাই আশা যে এই চেষ্টাগুলোর সাথে সরকার একাত্ম হবেন এবং এক ধরনের টাইট একটা স্ট্র্যাটেজি তৈরি করে আসলে আম ঘটনা ঘটার পরে সমস্যার সমাধান না করে বরং একটু ফোর্সি করে বেশ শক্তপোক্ত একটা স্ট্র্যাটেজি নিয়ে আগানোর। কারণ এখানে আসলে ভূ-রাজনীতির ব্যাপারটা এত শক্তভাবে চলে এসেছে যে শুধু এই আমাদের কমিউনিটি অত্যন্ত সম্প্রীতি একে অন্যের সাথে বজায় রাখে। এই ধরনের প্রায় শিশুসুলভ চিন্তা নিয়ে চলাটা বেশ ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। সত্যিকার অর্থে আমি যদি একদম সৎভাবে বলি যে আমার ১ম অনুভূতি ছিল ভীতি। আ আমার সম্প্রদায়কে আমি উম ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এইভাবে দেখব, সেই প্রস্তুতি আমার ছিল না। এবং আমার সেই প্রস্তুতি না থাকার দায় আসলে আমি আ আমার নিজের সামাজিক বর্গ এবং আমার নিজের শ্রেণীকেই হয়তো আমার নিজের শ্রেণীতে আমার যে অবস্থান সেটাকেই দেব। আম আসলে আমরা তো যারা উম কি বলবো? বিশ্ববিদ্যালয়ে এডুকেটেড আরবান মিডল ক্লাস আমরা এক ধরনের ৩য় কালচারে বসবাস করি আ বাংলাদেশে। আ সেই ৩য় কালচারটা হচ্ছে উম সেকুলার ইনস্টিটিউশন এর সাথে যোগাযোগের ক্ষেত্রে আমরা আ গণ্য থাকি। আম আমরা শিক্ষাসহ অন্যান্য যে সমস্ত আ সোশ্যাল মোবিলিটির যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলোর কাছাকাছি থাকি। আম আমাদের জগৎবীক্ষণের মধ্যে ইংরেজি ভাষার একটা জায়গা আছে। আমাদের জগৎবীক্ষণের মধ্যে বিশ্ববিখ্যাত একটা জায়গা। আমরা কসমোপলিটন ভাবে চিন্তা করি। আমরা উম ইন্টারনেটে শুধু প্রপাগ্যান্ডা কনজিউম করি না আমরা। আরো অন্যান্য জিনিস পড়ি। আমরা অন্যান্য তথ্য-উপাত্তর আম সংবাদ মাধ্যম ইত্যাদিতে এক্সপোজড থাকি। এবং এসবের কারণে যেটা হয় আমাদের বিশ্ববিখ্যাত একদিকে যেমন তথাকথিত ভিন্ন হয় বা অনেক ক্ষেত্রে বড় হয়, অনেক ক্ষেত্রে সংকীর্ণতামুক্ত হয়। একই সাথে আমাদের নিজেদের যে রুট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গায় খানিকটা ঘাটতি নিশ্চয়ই থেকে যায় এবং যে কারণে আম আমার জন্য এটা শকার ছিল যে আমি জানতাম না যে বেশ খানিকটা সময় ধরে এই সনাতন জাগরণ মঞ্চ আম বাংলাদেশে আছে এবং এরা নাকি জন্মাষ্টমীর সময় আ যিনি রাম তিনিই কৃষ্ণ, অতএব সবাইকে জয় শ্রীরাম বলতে হবে। এই ধরনের একটা ভাবধারা quote unquote বেশ কিছুদিন ধরেই স্প্রেড করছেন, করে আসছিলেন। এই বিষয়গুলো আমার জন্য নতুন তথ্য ছিল এবং আম এতে আসলে সত্যিকার অর্থে জয় শ্রীরাম শব্দটির সাথে আম আমরা যারা ধর্মনিরপেক্ষতাকে আমাদের আকাঙ্ক্ষিত ভ্যালু মনে করি বা সেটা আমাদের অ্যাসপিরেশনাল একটা ড্রাইভ হিসেবে কাজ করে। তাদের জন্য এটা ভীতিকর। কারণ এটাকে আমরা আ ভারতের সংখ্যালঘুদেরকে দমন করার একটা স্লোগান হিসেবেই জানি। এছাড়া আমাদের এর সাথে আ তেমন কোনো শক্ত অ্যাসোসিয়েশন নেই। আ এখন এর
কাউন্টার যুক্তি হিসেবে আমরা এটা পেয়েছি আমার নিজের সম্প্রদায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি যে, রাম কি আমাদের দেবতা নন? তিনি তো আমাদের ডেইটি। তিনি তো আমাদের দশাবতারের মধ্যে একটা অবতার। এবং এমন তো নয় যে রাম আমাদের বাংলায় চর্চিত নন। কৃত্তিবাসের রামায়ণ আমরা পড়েছি। আমরা রামায়ণ পড়ে বড় হয়েছি। আম এমনকি আমরা যে দুর্গার দুর্গা পূজা করি যে আমি বাঙালিদের দুর্গা, বাঙালিদের দেবী, বাঙালি হিন্দুদের। আম সেই দেবী দুর্গাও তো আসলে রামায়ণের ভেতরে এই গল্পটা যে অকালবোধন হয়। রাম রাবণকে পরাজিত করার জন্য দুর্গাকে শরৎকালে আবাহন করেন এবং শরৎকালে আবাহনের কারণ থেকেই শারদীয় দুর্গাপূজা। এবং ওই বিষয়গুলো তো ধর্মীয় যে ন্যারেটিভ গুলো সেগুলো তো আসলে এমন না যে রাম আমাদের আ অচ্ছুত বা আমাদের অপরিচিত কিছু। কিন্তু এটা আসলে ওই দেবতার কথা নয়। এটা আসলে মূলত যে সেখান থেকে অপভ্রংশ হয়ে আস্তে, ভেঙে আস্তে আজকে জয় শ্রীরাম শুনলে আসলে আমাদের আত্মায় কোথায় কাঁপন ধরে। আমাদের চোখের সামনে কি আসে? এবং চোখের সামনে যা আসে সেটা খুব সুখকর কোনো বিষয় নয়। সেটা কোনো না কোনোভাবে আরে আরেকটি দেশে সংখ্যালঘুর উপরে নির্যাতনের অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের চোখের সামনে আসে। অতএব আ হিন্দুদের মধ্যে যে অংশটি নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করে বা অসাম্প্রদায়িক হতে চায়, আ তাদের জন্য এটা ভীতিকর ছিল। তাদের জন্য এটা উম সত্যিকার অর্থে এমন একটা মোমেন্ট ছিল যেখানে এই কমিউনিটিকে আমি ওন করব কিনা আদৌ আদৌ আমি আসলে এই কমিউনিটিকে আমি চিনি কিনা বা আমার হাত থেকে কি আসলে সত্যিকার অর্থে আমার মানুষগুলো চলে গেছে কিনা? আমি কি সত্যিকার অর্থে একা হয়ে গেছি কিনা? এই ফিলিং গুলো আসলে আ খুব যন্ত্রণা দিয়েছে। আমাকে দিয়েছে আমি জানি। আম তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আম এই জোট বা এখন যেটাকে আমরা বলছি যে এখন যে ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের আম একটা বেশ শক্তপোক্ত একটা উম রেপুটেশন ও দাঁড়িয়ে গেছে যে এর একটা বড় অংশ আসলে ফ্যাসিস্ট সরকারের অ পক্ষে ছিল বা সুবিধাভোগী ছিল। আ সেই বিষয়টা আছে এবং এটা তো আসলে সেই অর্থে চিন্তা করলে অত্যন্ত অস্বস্তিকর। এই অর্থে অস্বস্তিকর যে একদিকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের একটা অংশ পথে ছিলেন, তারা আন্দোলন করেছেন। তারা আ হাসিনা সরকারের সময় নিজেরাও যথেষ্ট আম ঝুঁকি এবং ক্ষতির মুখে ছিলেন। আ এবং এই আন্দোলন সার্থক হওয়ার পেছনে তাদেরও অবদান আছে। কিন্তু এই হঠাৎ করে এই যে বিরাট একটি মহাসমাবেশ হয়ে গেল এবং তারপরে যে এমন একটা কথা উঠল যে এটা হয়তো একটা আওয়ামী লীগের ফেরত আসার একটা ইচ্ছার একটা মূর্ত রূপ আমরা দেখতে পাচ্ছি এত বড় জনসমাবেশের ভিতর দিয়ে। সেটা আ তাদের জন্য আসলে আমি আমি মনে করি যে তাদের জন্য এটা এক ধরনের আম নৈতিক না হলেও এক ধরনের একটা পরাজয়ের বোধ দিয়েছে। নৈতিক পরাজয় তো নয় কিন্তু এটা আসলে এক ধরনের অস্বস্তির জায়গা যে আম মানে আমার কমিউনিটি কি আসলে সবসময় এই আওয়ামী ঘেঁষা হিসেবেই পরিচিত থাকবে? সবসময় কি ফ্যাসিস্ট সরকারের সাথেই অ্যাসোসিয়েটেড থাকবে? এবং কোনোভাবেই কি আমরা আমাদের নতুন রাজনৈতিক পরিচয় বা আমাদের নতুন রাজনৈতিক allegiance ফর্জ করতে পারব না? আম তো বিষয়টা এরকম যে মানে জাতিগতভাবে আমরা ২ ধাপ এগিয়ে গেলাম কিন্তু সম্প্রদায়গতভাবে আমরা ২ ধাপ পিছিয়ে গেলাম। এবং এই এই অনুভূতিটা খুব সুখকর নয়। এ এগেইন আমি আসলে এটা সম্পূর্ণভাবে আমার individualized ব্যক্তিগত অনুভূতির জায়গাটা বলছি। আমরা যারা আ স সরাসরি বা নীরবে বা অল্প নীরবে আমরা আমাদের অপছন্দের কথা, অসন্তুষ্টির কথা আমরা জানিয়ে গেছি। তাদের জন্য এটা আসলে এক ধরনের আ নো ম্যানস ল্যান্ড এ পড়ে যাওয়ার মতো একটা ঘটনা। তো এই অবস্থার মধ্যে পড়ে আসলে আমি জানি না এখনো আমাদের এই জোটকে নির্মোহভাবে মূল্যায়ন করার মতো মানসিক অবস্থায় আমরা যেতে পেরেছি কিনা। তবে যত দ্রুত যেতে পারবো তত ভালো। যত দ্রুত আসলে আমরা মানে সত্যিকার অর্থে এই যে আরবান শিক্ষিত হিন্দু সম্প্রদায় এবং এই যে আ নিজেদেরকে মার্জিনালাইজড ভাবা বা ভিকটিম জায়গায় নিজেকে দেখে আসছেন, এমন মানুষজন যারা সত্যিকার অর্থে হিন্দুত্বকে তাদের আ ব্যক্তিবোধের একেবারে কেন্দ্রে রাখতে শিখেছেন এবং তাদের রাজনৈতিক বোধের কেন্দ্রবিন্দুতে সেটাকে রাখছেন। এই ২ গোষ্ঠীর মধ্যে যত দ্রুত সংলাপ হতে পারে, যত দ্রুত এক্সচেঞ্জ হতে পারে এবং যত দ্রুত একটা কমন ভাষা তৈরি হতে পারে, তত মনে হয় আমাদের সকলের জন্য এটা মঙ্গলজনক।
তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে নিজের এবং নিজের শ্রেণীর ভেতরে একটা ঘাটতি দেখতে পাচ্ছি। যেটা কোনো অর্থেই আমাকে স্বস্তি দিচ্ছে না। এটা আসলে মানে সত্যিকার অর্থে উম এই প্রশ্নটা আমি যতবার এই প্রশ্নটার সামনে আমি পড়ি, আমি খুব এক ধরনের ডাইকটমি এক দোটানার মধ্যে পড়ে যাই। এক হচ্ছে যে এত বড় একটা সম্প্রদায়, সংখ্যায় কমছে সেটা সত্যি। তারপরেও তো বড়ই বলা যায়। এত বড় একটা সম্প্রদায় সেটাকে শুধু একটা একরৈখিক রাজনৈতিক অ্যালিজিয়েন্স এ ছোট করে আনা, এটা হয়তোবা খুব পলিটিক্যালি অ্যাস্টিউট নয়। আ কিন্তু এর মধ্যে সত্যতা আছে। সেটাও অস্বীকার করব না আমি। এবং সেটা অস্বীকার করলে আসলে ওই যে সংখ্যাগুরু ডিনায়াল এর রাজনীতি সেটার মতো সংখ্যালঘু ডিনায়াল এর রাজনীতি শুরু হবে। সেটা আসলে ওটাতে আর আগুন দিতে চাইছি না। আমি স্বীকার করতে চাই যে আওয়ামী লীগের সাথে ঐতিহাসিকভাবে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক ধরনের আম সেই ডায়ালগটা স্ট্রঙ্গার। আ সেই মৈত্রী বা বিশ্বাসের জায়গাটা আমার মনে হয় অন্য যেকোনো রাজনৈতিক দলের সাথে বিশ্বাসের জায়গা থেকে স্ট্রঙ্গার। সেটাও যথেষ্টই খারাপ। আমরা রক্তাক্ত স্মারক দেখেছি। সেখানেও যথেষ্ট আম আওয়ামী লীগের আমলে যত ধরনের হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, যত ধরনের মন্দির এবং প্রার্থনার স্থানকে ধ্বংস করার ঘটনা এবং আ সার্বজনীন দুর্গাপূজার সময় যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, সেগুলো তো হিন্দুদের চোখ এড়ায়নি। তারা তো দেখেছে, তারা তো সেটার ভিকটিম। তো সেটা সত্ত্বেও আওয়ামী লীগকে প্রেফার করা, এটা আসলে উম এটা একটা অদ্ভুত একটা সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে অবিশ্বাস আছে, সন্দেহ আছে। এটা একটা লাভ হেইট একটা টক্সিক রিলেশনশিপ এর মতো। আ খুব খারাপভাবে যদি আমি বলতে চাই, খুব খারাপ এবং খুব মোটা দাগে আমি যদি বলতে চাই। খুব সূক্ষ্মভাবে যদি বলতে চাই তাহলে এর মধ্যে একটা ঐতিহাসিক এলিমেন্ট আছে। বাংলাদেশের হিন্দুরা আ অন্ততপক্ষে আম ৭১ এর উ মুক্তি সংগ্রামের সময় থেকে এখন পর্যন্ত আমাদের যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে আসলে আম একমাত্র আওয়ামী লীগ মুখে বলেছে, মুখে আমি আবারও বলছি যে হয়তো কাজে তার কিছুই দেখায়নি এবং অনেক ক্ষেত্রে হয়তো মানে মুখে বলাটা এবং কাজে তার বিপরীতটা করার যে অপরাধ, যে হিপোক্রিসি সেটাতে আওয়ামী লীগের মতো দোষী এই মুহূর্তে মনে হয় না আর কোনো রাজনৈতিক দলকে আমরা ধরতে পারবো এই সংখ্যাগুরু প্রশ্নে। আম কিন্তু এট লিস্ট মুখে বলেছে। এট লিস্ট মুখে আ ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলেছে। এবং বাংলাদেশের হিন্দুরা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশই চায়। তাদের পক্ষে তো আর হিন্দু বাংলাদেশ চাওয়া সম্ভব নয়। তো আ যেমন যেকোনো সংখ্যালঘুই চেয়ে থাকে। তো সেই চাওয়াটার প্রতিফলন ঐতিহাসিকভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের ভেতরে দেখতে পেয়েছে। এবং সেই দেখতে পাওয়ার কারণে আরো আ অনেক খারাপ জিনিস, জঘন্য জিনিস, বাজে জিনিস থেকে হিন্দুরা সচেতনভাবে হয়তো অনেকটাই মুখ ফিরিয়ে থাকার একটা সচেতন সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই সচেতন সিদ্ধান্তটাকে আমি একটা কোণঠাসা জনগোষ্ঠীর স্ট্র্যাটেজিক ডিসিশনই বলব। এবং এখানে আমি এই দোষী করতে চাইছি না যে আমার সম্প্রদায় এরকম করল। বিষয়টা তা নয়। বিষয়টা জটিল এবং এর মধ্যে একটা বড় একটা রাজনৈতিক এলিমেন্ট আছে, ঐতিহাসিক এলিমেন্ট আছে। এবং ওই মুখে বলার অসাম্প্রদায়িকতাটা আ এট লিস্ট এক ধরনের একটা আম মৌখিক একটা বিশ্বাসের জায়গা রেখেছে। এবং আম খুব ইন্টারেস্টিংলি আমার একজন ভ্রাতৃপ্রতিম একজন বন্ধু, তিনি নিজেও হিন্দু সম্প্রদায়ের এবং আমারই সামাজিক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। তিনি এই phenomenon টা নিয়ে তিনি আমাকে বলছিলেন যে, আম খুব মোটা দাগে একটা উদাহরণ না, একটা উপমা দিয়েছেন উনি যে, আম একজন ঘরের ভেতরে নির্যাতিতা নারী, যিনি ঘরের ভিতরে স্বামীর হাতে মার খাচ্ছেন। কিন্তু বাইরে একটা সুখী পরিবারের একটা ইমেজ নিয়ে চলছেন। আ সে সেই নির্যাতিতা নারীকে যদি বলা হয় যে, "তুমি এই নির্যাতন কেন সহ্য করছো?" সে যখন বলে যে, "হ্যাঁ, আ আমাকে তো রাস্তাঘাটে মারা হচ্ছে না। আমার স্বামী তো আমাকে রাস্তাঘাটে মারেন না। আমি এমন পুরুষও দেখেছি যে রাস্তাঘাটে নারীদের উপর অত্যাচার করেন।" তো ওই ধরনের একটা ব্যাপার আরকি যে, আ
আওয়ামী লীগ ছাড়া অন্য যে বড় রাজনৈতিক দলগুলো আছে বা ছিল বাংলাদেশে, তারা ঐতিহাসিকভাবেই ভারত বিরোধিতার শক্ত কোনো দার্শনিক ভিত্তিকে সামনে আনেননি। তারা ভারত বিরোধিতার একমাত্র ভিত্তিই রেখেছেন সেটা মূলত হিন্দু বিরোধিতা, হিন্দু বিদ্বেষ। আম আমি ৮০ দশকে ৯০ এর দশকে বড় হওয়া মেয়ে, ঢাকার মেয়ে আমি। তো ঢাকায় ওই উত্তাল ৯০ এর গণঅভ্যুত্থান যখন দেখি তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এবং বাবরি মসজিদের ঘটনা যখন দেখি, যখন আমি দেখি যে আমার মা কর্মজীবী মহিলা। তিনি কাজ করতেন হচ্ছে বায়তুল মোকাররমের ঠিক ওই 0 পয়েন্টের ঠিক এখন যেটা 0 পয়েন্ট সেটা উল্টা দিকে এবং তার অফিসের জানালা দিয়ে সে প্রতিদিন যা দেখত সেটা নূর হোসেনের গায়ে গুলি করা থেকে শুরু করে আম বাবরি মসজিদ ভাঙার পরে যে আ সাম্প্রদায়িক সহিংসতা হয় বা মন্দির ভাঙাভাঙি হয়। এই সম্পূর্ণ ঘটনা আমার চোখের সামনে দগদগে এখনো। আমি দেখেছি আমার মা অফিস থেকে ফিরেছে। তার সম্পূর্ণ কপাল গোলাপি হয়ে আছে এবং খুব অবাক হয়ে তাকিয়েছিলাম। সেটা হচ্ছে তার সিঁদুর মুছে ফেলার আ ঘ যে দাগ সম্পূর্ণ কপাল লেপে যাতে মানে হিন্দু হিসেবে চিহ্নিত না করতে পারে এবং সেদিন রাস্তায় মানুষ সহিংস জনতা নেমেছিল। হাতের শাঁখা শাড়ি দিয়ে পেঁচানো, শাড়ির আঁচল দিয়ে পেঁচানো। এই বিষয়গুলো এবং এগুলো চোখের সামনে দেখা এবং তারপরে আ আমরা তথাকথিত গণতন্ত্র আসতে দেখেছি এবং বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপির সেই সময়কার ন্যারেটিভ এর মধ্যে বেশ বড় অংশ ছিল আ ভারত বিরোধিতা এবং বেশ হিন্দু বিরোধী টোনে ভারত বিরোধিতা। আ সেখানে এমনও বলা হয়েছে যে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা মসজিদে উলুধ্বনি শুনতে পাবেন। তো এই ধরনের সাম্প্রদায়িক পপুলিস্ট যে বয়ান, সেই বয়ান কিন্তু আমরা মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভিতর থেকে আমরা দেখে আসছি যে এই বয়ানটা আসলে এট লিস্ট মুখে আওয়ামী লীগ দিচ্ছে না। তো এই মৌখিকভাবে একটা বালিতে মুখ গুঁজে থাকার আ যে সম্বল, অতটুকু সম্বল নিয়ে আসলে একটা ডিনায়াল এ থাকার একটা বিষয় আছে এবং হিন্দুদের মধ্যে একটা শ্রেণী নিঃসন্দেহে আছে যারা উম ওই আওয়ামী লীগ থাকলে কিছু সুযোগ সুবিধা পায়, পেয়ে এসেছে এবং সেটা ওই রাজনৈতিক ঘুঁটি হওয়ারই যে আ বিষয়টা ঘটে, যেখানে আসলে আওয়ামী লীগ হিন্দুত্ব বলতে আমি হিন্দুত্ব মিন করছি না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের অংশ হওয়ার যে আ বৈশিষ্ট্য, সে যে ধর্ম, সেই ধর্মটাকে আসলে ক্যাশ করেছে এবং হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের জন্য অনেক বড় ভোট ব্যাংক ছিল। আ সেই সেই সত্যটা আসলে খুব সামনে আছে আমাদের। তো এই মুহূর্তে আমি মনে করি যে রাজনৈতিকভাবে হিন্দু জনগোষ্ঠীর সামনে বাংলাদেশে যে চ্যালেঞ্জ গুলো আছে তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটা যে আসলে আমরা আমাদের নতুন আ আমাদের নতুন অ্যালিজিয়েন্স গুলো আমরা নতুনভাবে সাজাবো কবে? এখনো যদি না সাজাই। আ কারণ এখন তো আসলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাথে অ্যালিজিয়েন্স আমাদের জন্য তেমন কোনো বাস্তবিক সুফল বয়ে আনেনি এবং নৈতিক সুফল তো বয়েই আনেনি। সেটা তো নিঃসন্দেহে। হ্যাঁ, এইটা আ সত্যিকার অর্থে জনগণের ভূমিকা শুধু একদিকে দেখছি না তো, বিভিন্ন দিকে নানামুখী আম সংশ্লেষ দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং এটা একদিকে যেমন একটা অত্যন্ত আনন্দের কথা যে আমরা এখন আ অন্তত নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নিজেদের সামাজিক বৃত্তের ভেতরে আমরা অনেক কিছু এখন মনের কথাটা বলতে পারছি। এটা আশার কথা, এটা আনন্দের কথা। একই সাথে এই অনেক মনের কথা বলতে পারার ভিতর দিয়ে আমরা একে অন্যের মনের ভেতরকার আলো এবং অন্ধকারগুলো অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং সেই অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে পারার আম একটা ধাক্কা আছে। সেই ধাক্কাটা অনেক সময় সুন্দর, অনেক সময় কুৎসিত, কদর্য। তো ওই ২ টাই ঘটছে এবং এই কারণে অন্ততপক্ষে আমরা যারা প্রবাসে আছি, আমাদের পক্ষে এই জিনিসটা আসলে একটা seesaw রাইড এর মতো একটা মানে খুব এক্সট্রিম এদিকে যাচ্ছি, ডানে চলে যাচ্ছি আবার এক্সট্রিম বামে চলে যাচ্ছি। এরকমভাবে আমরা
দুলছি এবং কোনো এক ধরনের অনুভূতি আম আমরা আসলে অনুভূতিতে আমরা স্থিত হতে পারছি না। তার কারণ হচ্ছে এটা যে আমাদের অন্ততপক্ষে সংখ্যাগুরু নয়, সংখ্যাগুরুর তরফে আমরা অনেকগুলো বয়ান দেখতে পাচ্ছি। অনেকগুলো ন্যারেটিভ আসছে সামনে এবং আ সমান পরিমাণ না হলেও সমগোত্রীয় স্ট্রেংথ নিয়ে সামনে আসছে। তার মধ্যে ইসলামিস্ট বয়ানও আছে। তার মধ্যে উম সেন্ট্রিস্ট বয়ানও আছে। আবার তার মধ্যে আ আমাদের পক্ষে হজম করা সুবিধা বা সহজ এই ধরনের সংখ্যালঘুর প্রতি সহানুভূতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বয়ানও আছে। তো এটা মানে এতে যা হচ্ছে তা হচ্ছে যে হ্যাঁ, এটা একটা প্লুরালিজম এর সন্ধান পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশের মুসলমান একভাবে চিন্তা করে না। আম এই শুধু একভাবে চিন্তা করে না। এটা আ সত্যিকার অর্থে আমি মনে করি যেকোনো সংখ্যালঘুর জন্য আশার বিষয়। আ তার মানে হচ্ছে যে এখানে একটা ডিসকোর্স আছে, এখানে একটা ভাইব্রেন্ট একটা আদান-প্রদানের জায়গা আছে এবং এখানে অ্যা একটা বোঝাপড়ার জায়গায় নেগোশিয়েট করতে পারার একটা বড় স্পেকট্রাম আছে। সেটা ভালো বিষয়টা বলছি। খারাপ বিষয়ে আসি। খারাপ বিষয় এটা যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী শাসনামলে আ বাংলাদেশের মৌলবাদ এবং ইসলামী মৌলবাদকে আ আসলে সত্যিকার অর্থে আমি বলব অনেকখানি প্রশ্রয় দেয়া হয়েছে এবং সেই প্রশ্রয় দেয়ার পেছনের কারণগুলোতে আমি না যাই। এটার প্রভাবগুলি বলি। প্রভাবগুলির মধ্যে বড় হচ্ছে আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং মোটা দাগে আমরা যদি বলি আম যেকোনো আধুনিক প্রগতিশীল চিন্তার সাথে শিক্ষার একটা পজিটিভ কোরিলেশন আছে এবং উম এত বড় সংখ্যক সংখ্যাগুরু তরুণ জনগোষ্ঠী এই মুহূর্তে শিক্ষা শিক্ষার সার্কেলের বাইরে আম বেকার কিংবা উম যথাযথ কর্মসংস্থানের সুযোগের বাইরে আছেন, যে তাদের পক্ষে আ সহিংস, হেটফুল আ সোশ্যাল মিডিয়া প্রপাগ্যান্ডাবাজ হওয়া এখন এই মুহূর্তে মনে হয় সবচাইতে path of least রেজিস্ট্যান্স যেটাকে বলা যায়। মানে সবচেয়ে সহজ পথ। মানে তো আছে না যে জল শুধু সেই পথ দিয়ে যায় যেই পথে আসলে সবচেয়ে কম বাধা সে ফেস করে। তো এই জলের মতো পানির মতো ফ্লুইড হয়ে এখন আসলে একটা বিরাট জনগোষ্ঠী ঘুরছে এবং এদের মধ্যে আম কোন ধরনের উম যুক্তিসঙ্গত আচার-আচরণ, বিবেক, বিবেচনা, আ অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, অপরের জুতায় নিজেকে রেখে ইমাজিন করতে পারার ক্ষমতা, এই পুরো ব্যান্ডউইথ টা অত্যন্ত সীমিত এবং আম তার একটা বড় কারণ হচ্ছে এটা যে আসলে আমরা যে সামাজিক টুলগুলা আমাদেরকে আসলে অ ওই জায়গায় নিতে পারে সেই টুলগুলি থেকে এদেরকে দূরে রাখা হয়েছে। বা এরা দূরে থেকেছে। আম উগ্রবাদকে আগুনে ঘি দেওয়ার জন্য আম অ্যালগরিদম তো রেডি আছেই। এই মুহূর্তে এটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ এবং আ একটা বিরাট সংখ্যক শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠী এই মুহূর্তে প্রায় নেশাখোরের মতো আ প্রপাগ্যান্ডা কনটেন্ট এর ভোক্তা হিসেবে আছে এবং প্রপাগ্যান্ডার বাজার এই মুহূর্তে অ্যালগরিদমের বাজার এই মুহূর্তে মনে হয় সবচাইতে রমরমা বাজার। আ এবং যেহেতু এটার কারেন্সি আ শুধু সেই ভিতরে ডোপামিনের ক্ষরণ, আ এর বেশি কিছু নয়। তো সেই কারেন্সিটাও আসলে আম কি বলবো? অত্যন্ত palpable মানে এই বিষয়টার মধ্যে আসলে সত্যিকার অর্থে আর কোনো অর্থনৈতিক আ নিয়ামক আ আর এখানে কাজ করছে না। কারণ অ্যালগরিদম by itself creates a different economy unto itself. তো সেই অ্যালগরিদম ইকোনমির একটা বড় শিকার আমরা পাচ্ছি এই মুহূর্তে। আ এবং সেটা আসলে সামাজিক স্থিতাবস্থার জন্য কোনোভাবেই ভালো হচ্ছে না।
আ সংখ্যাগুরুর সাথে সংখ্যালঘুর আ ডায়ালগের জায়গাগুলো সংকুচিত হচ্ছে। আম যেকোনো একটা পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আসলে কোনো স্বাভাবিক বিবেক বিবেচনাবোধ লোকের পক্ষে সেই কমেন্টগুলো পড়তে পারা সম্ভব হচ্ছে না। একটা পর্যায়ে নিজের মানসিক সুস্থতার কথা চিন্তা করে হয় ব্লক করতে হচ্ছে অথবা ফিল্টার করতে হচ্ছে অথবা নিজের বাউন্ডারি শক্ত করতে হচ্ছে। তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এখন সময়টা আসলেই কঠিন এবং আম আমার পশ্চিমবঙ্গের সাথে আমার একটা সাংস্কৃতিক যোগ আছে। আমি পশ্চিমবঙ্গে থেকেছি ১.৫ বছর। আমি সেখানে আ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা লাভ করেছি এবং কলকাতায় বসে সেটা করেছি এবং সেই সময় থেকেছি যে সময় আসলে কলকাতা আসলে পশ্চিমবঙ্গ আ তথাকথিত বাম ঘেঁষা রাজনীতি থেকে আস্তে, আস্তে আম বিজেপির প্রতি আস্তে, আস্তে নরম হওয়া শুরু করেছে। সেই সময়টা থেকে আমি দেখেছি এবং সেখানেও খুব আশার কিছু আমি দেখতে পাচ্ছি না। উম আমি এমনকি তথাকথিত প্রগতিশীল সাংস্কৃতিক বলয়েও কলকাতায় এমন কিছু সাম্প্রদায়িক এলিমেন্ট দেখেছি, যা আমাকে উপমহাদেশের অন্ততপক্ষে যেটাকে আমরা ২ বাংলা বলে থাকি rudimentarily রাজনৈতিকভাবে হয়তো এটা এখন আর সবচেয়ে লাগসই শব্দ নয়। কিন্তু যেটা বলে থাকি সেই ২ বাংলার ভেতরকার আ সুন্দর সেতু যেটাকে আমরা বলি, সেটা অনেকখানি নষ্ট হয়েছে এবং সামনে খুব সুন্দর হওয়ার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। কারণ both সাইডে আসলে আ ক্যাটাস্ট্রফির বন্যা বয়ে যাচ্ছে। মানে যেকোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা আ প্রায় পৃথিবী ধ্বংসের গোড়ায় চলে আসলো। এ ধরনের একটা উম তা জুজুর ভয়। সেটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন সত্যিকার অর্থে মানুষের নিজস্ব বিবেক বিবেচনাবোধ, শুভবুদ্ধি এবং নিজেকে চেক করতে পারার নিজের অন্তর্গত চেক অ্যান্ড ব্যালেন্স এটার থেকে খুব বড় প্রভাবক শক্তি এই মুহূর্তে এট লিস্ট আমরা কিছু দেখতে পাচ্ছি না। আম একটা বড় সংখ্যক আ শিক্ষায় পশ্চাৎপদ জনগোষ্ঠীর হাতে ইন্টারনেট চলে আসার যে ঘটনাটা ঘটেছে, যেটাকে আমরা বলে থাকি যে ডিজিটাল বিপ্লব হয়েছে। সেই ডিজিটাল বিপ্লবের এই উম এক্সটার্নালিটিটা নিয়ে হয়তো আমরা খুব প্রস্তুত ছিলাম না। তো এতে আসলে সামগ্রিকভাবে উপমহাদেশে আম উগ্র জাতীয়তাবাদী, উগ্র সাম্প্রদায়িক এবং আ ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদটা আসলে সত্যিকার অর্থে অপরায়ণ করার মাধ্যমে অপরকে ঘৃণ্য, জঘন্য, আম উনো মানুষ হিসেবে চিহ্নিত করার মাধ্যমে শক্তি লাভ করে, সেই শক্তিগুলোকে আমরা হয়তো আরো শক্তিশালী হতে দেখব। এবং এই জায়গায় রাজনৈতিক বিবেচনা বোধ একটা খুব বড় জনগোষ্ঠীর মধ্যে খুব দ্রুত কিভাবে সঞ্চার করা যায়, এর কোনো ম্যাজিক সলিউশন আমি আজ পর্যন্ত চোখের সামনে দেখতে পাচ্ছি না। সেটা আমাকে হতাশ করছে। এই বিষয়ে আসলে আমার খুব পরিষ্কার একটা রাজনৈতিক অবস্থান আছে। সেটা হচ্ছে এই যে আ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর প্রশ্নে আমি মনে করি সংখ্যাগুরুরই দায়িত্ব নিতে হয়। ঠিক একইভাবে শক্তিশালী রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্রের মধ্যে শক্তিশালী রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হয়। এবং এখানে আমার প্রশ্ন হচ্ছে শক্তিশালী রাষ্ট্র কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে? আমি বলব করছে না। সেটি কি আজকের কথা? আমি বলব আজকের কথা নয়। এটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে। ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের আধিপত্যবাদ নিয়ে আম বিচ্ছিন্নভাবে কথা হয়েছে। এখন হয়তো এটা একটা আমি বলব একটা সংগঠিত রূপ নিয়েছে। যেখানে আসলে আম কোনো বাংলাদেশে skin in the game আছে এরকম বাংলাদেশীর পক্ষে এটা অস্বীকার করা সম্ভব নয় যে ভারত আসলে এই মুহূর্তে বন্ধু রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। আম বন্ধু রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার বেশ কয়েকটা শর্ত আছে। তার বড় একটা অংশ ভূরাজনৈতিক, অর্থনৈতিক আম এবং এই মুহূর্তে যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে হুমকির মুখে পড়ছে, অতএব এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ভারত রাষ্ট্র কি ভূমিকা পালন করছে বা ভিলেনের ভূমিকা পালন করছে কিনা সেই প্রশ্নটা একটা বড় প্রশ্ন এবং এই প্রত্যেকটা প্রশ্নে আসলে ভারত পাস মার্ক পাচ্ছে না রাষ্ট্র হিসেবে। এবং এটা অত্যন্ত হতাশার কথা যে আম
ভারতের লিবারাল লিবারাল ধর্মনিরপেক্ষ তথাকথিত লিবারাল আম প্রায় বলা যায় যারা জাতির বিবেক এবং জাতির শুধু কণ্ঠস্বর নন, তারা জাতির মুখ, তারা জাতির চেহারা, তারা জাতির মুখমণ্ডল। আম তাদের খুব অল্প জনের কাছ থেকেই আমরা আম সত্যিকার অর্থে প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল, সহমর্মিতা সম্পন্ন ভয়েস অফ রিজন পাচ্ছি। আম এতে প্রমাণ হয় যে জাতিবাদী, সাম্প্রদায়িক সংকীর্ণতা মনার হিন্দুত্বের যে সুরসুরি, সেটা ভারতের সাধারণ জনগণ খুব ভালোভাবেই খাচ্ছেন। আম এতে ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের এক ধরনের আ বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা নতুন। যেটা এতখানি বৈরী আসলে কখনোই হয়তোবা ছিল না। বা থাকলেও সেটা হয়তো রাজনৈতিকভাবে এত বড় নিয়ামক জায়গায় চলে আসেনি এখন যেভাবে এসেছে। আম এতে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আম আমি উম নিজেকে লুজারের জায়গায় দেখি। কারণ ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণেই আম বিরাট একটা সংযোগের জায়গা আছে। আম খুব অল্প সাংস্কৃতিক মোড়স বা কালচারাল এলিমেন্টই আছে যেটাকে আমরা সত্যিকার অর্থে মাঝখানে একটা দাগ টেনে বিভাজন করতে পারবো এবং বলতে পারবো যে এটা ভারতীয়দের আর এটা বাংলাদেশীদের। কারণ এই অঞ্চলের একটা যাত্রা আছে। এই অঞ্চলের একটা ইতিহাস আছে। এবং সেই জায়গায় এই বৈরিতা এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই বৈরিতা যত বেশি আম তীব্রতর হবে, তত আসলে আমরা উভয় দেশের সাধারণ মানুষ আম আমরা আমাদের কালচারাল ক্যাপিটাল থেকে বঞ্চিত হব। আমরা আমাদের আ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হব এবং আমার ধারণা এর ফলে যে ধরনের উগ্রবাদের উত্থান ২ দিকেই ফর্মালাইজড হবে বা হচ্ছে বা হয়েছে অলরেডি, তাতে আম সেই আফিম খাইয়ে আসলে আমাদেরকে অনেকদিন পর্যন্ত আমাদেরকে কন্ট্রোল করা যাবে। আ এবং একটা গোষ্ঠী সেই কন্ট্রোলটা নেবে। এবং এই এই পুরো বিষয়টার মধ্যে একটা শ্রেণীগত চারিত্রিক বিষয় আছে। আ এবং দেখা যাচ্ছে যে আম এই মুহূর্তে সাম্প্রদায়িকতার ফুট সোলজার উভয় দেশেই এই মুহূর্তে একটা পার্টিকুলার শ্রেণীর মানুষ যারা অন্যান্য বিভিন্নভাবে বঞ্চিত। সেটা শিক্ষায়, অর্থনৈতিকভাবে, সামাজিক মর্যাদার জায়গা থেকে বঞ্চিত। আম তাদেরকে কিছুই দিতে না পেরে শুধুমাত্র সাম্প্রদায়িক জোশ দেয়া হচ্ছে। এই বিষয়টা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং এটা শুধু একটা সমাজে, একটা দেশে, একটা গোষ্ঠীর মধ্যে ঘটছে না। এটা এপিডেমিক এর মতো ছড়িয়ে গেছে। এবং এক্ষেত্রে ভারত রাষ্ট্র হিসেবে অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করছে। আম এর পেছনে ভারতের লম্বা সময় ধরে বিজেপি থাকার এবং ভবিষ্যতেও বিজেপি আরো কিভাবে থাকতে পারে আম সেই রশিপাটটা শক্ত করার আ পরিকল্পনার একটা অংশই হয়তো আমরা দেখতে পাই। আম তো এর মধ্যে আসলে আম আমি নিজে দেখতে পাচ্ছি না যে বর্তমান ভারত রাষ্ট্রের বর্তমান যে পররাষ্ট্রনীতি তার মধ্যে থেকে এবং বর্তমান ভারত নিজের দেশকে যেভাবে চালাচ্ছে রাষ্ট্র হিসেবে, সেটার মধ্যে থেকে আমি আসলে এমন কিছু দেখতে পাচ্ছি না যাতে ভারত আ বেটার প্রতিবেশী, বেটার বন্ধু রাষ্ট্র কারো সাথেই হতে পারে। পোলারাইজেশন আরো বাড়ারই জায়গা দেখছি আমরা। আম এবং নিঃসন্দেহে হ্যাঁ, এটা বিপজ্জনক রাজনীতি। আ নিঃসন্দেহে এটা উম শক্তিক্ষয়ী এবং শান্তিক্ষয়ী রাজনীতি। আম এবং এই জায়গায় যদি ভারতের রাষ্ট্র হিসেবে সদিচ্ছার জায়গা দেখা না যায় অতি সত্বর, এই অচলাবস্থা আরো প্রলম্বিত হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি না যে ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের খুব বেশি কিছু করার আছে। কারণ আম ভূ-রাজনৈতিকভাবে আমাদেরকে দীর্ঘদিন ধরে ভারত কোণঠাসা করে রেখেছে, অর্থনৈতিকভাবে রেখেছে এবং কফিনের শেষ পেরেক হচ্ছে গিয়ে উম একজন গণহত্যাকারীই বলছি,
হয়তো একটু catastrophize করছি কিন্তু উম quote unquote একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারকে, সরকার প্রধানকে ভারত আশ্রয় দিয়েছে। আম এটা নিঃসন্দেহে উম এক ধরনের বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসহীনতার জায়গা তৈরি করেছে। আম ভারতের জায়গা থেকেই বেশিরভাগটা করার এখানে।